দর্শক, নাগরিক টেলিভিশনের নিয়মিত আয়োজন সংবাদ বিশ্লেষণে আপনাদের সাথে আছি আমি অলিউল রনি। সেই সাথে আলোচনার জন্য স্টুডিওতে আছেন দুই সহকর্মী আনোয়ার হোসেন, মুনিয়া জোথে। মূলত আমরা এই অনুষ্ঠানে আলোচনা করে থাকি দৈনন্দিন ঘটে যাওয়া বিভিন্ন ঘটনার পিছনে এক বা একাধিক ঘটনা থাকে, সেগুলো আজও তার ব্যতিক্রম নয়। শুরুতে আনোয়ার, আপনার কাছে জানতে চাচ্ছি, আজ অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করেছে, 1 বছর হতে চলল। এই সময় আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আপনি কিভাবে মূল্যায়ন করবেন? রনি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। প্রথমত হচ্ছে আমার ব্যক্তিগত পর্যায়ের মূল্যায়ন কি, সেটি চেয়ে বড় কথা হচ্ছে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কতটুকুই বা পরিবর্তন হয়েছে, সার্বিক পরিস্থিতি কি, সেটি আসলে আগে আলোচনা করা সবার আগে প্রয়োজন। আপনি যেটি বলেন যে একটি পট পরিবর্তনের পর অর্থাৎ আমরা একটি স্বপ্ন নিয়ে, গণ আন্দোলন বলি, গণ অভ্যুত্থান বলি, একটি স্বপ্ন নিয়ে এই ক্ষমতার একটি পরিবর্তন ঘটেছে, আমরা একটু ভালো থাকবো, একটু বেটার থাকবো, এই জন্যই সেই প্রেক্ষাপটে আসলে কতটুকু পরিবর্তন হয়েছে সেটি একটি বড় প্রশ্ন। আর প্রথম আমি যদি বলি, দেশের সার্বিক পরিস্থিতি আগে যেরকমটাই ছিল অনেকাংশে একই রকম। ধরুন খুব বেশি যে পরিবর্তন হয়েছে ব্যাপারটা এরকম নয়, বরং আমার স্বপ্নের ব্যাঘাত ঘটেছে, আমার স্বপ্নটি পূরণ হয়নি। কারণ আমি তো স্বপ্ন দেখেছিলাম, বা আমরা সাধারণ মানুষ স্বপ্ন দেখেছিল যে একটি পরিবর্তন আসবে, যে আমি খারাপ কিছু থেকে ভালো কিছুতে যাবো। যদি খারাপ কিছু সমানে থাকি তাহলে সেখানে আমি আসলে ইতিবাচক পরিবর্তন বলতে পারি না। তখন আমার যে মানুষ যখন বলে, আপনি দেখবেন সামাজিক মাধ্যমে দেখবেন বা গণযোগাযোগ মাধ্যমে দেখবেন যে আগে ভালো ছিলাম, এই প্রসঙ্গে তাহলে কেন আসছে? ব্যাপারটা তো এটাই তো, যে হচ্ছে আগে যা ছিলাম এখনও তাই ছিলাম, নিশ্চয় আমার প্রত্যাশাটা পূরণ হয়নি বলে মানুষজন বলা শুরু করেছে। এবার আসি যে আসলে মব জাস্টিসের কথা বলা হচ্ছে। দেখেন আপনি, পট পরিবর্তনের পর প্রথমত আইন শৃঙ্খলা বাহিনী, স্বরাষ্ট্র উপদেষ্টা বারবারে বলে আসছিলেন যে একটু একটু করে পরিবর্তন হবে, যেটা আমরা গণমাধ্যম কর্মীরা প্রায় দেখি যে আইন শৃঙ্খলা বাহিনী কাজে ফেরেননি। প্রথম যে ধাক্কাটি এই অন্তর্বর্তীকালীন সরকার পেলেন, পরে তাদেরকে ধীরে ধীরে আসলে কাজে ফেরানোর একটি প্রস্তুতি নেওয়া হয়। কখনো বলা তাদের পোশাক পরিবর্তন করলে তাদের মনোবল চাঙ্গা হবে, কখনো তাদের অনেককে শাস্তি দেওয়া হয় নানাভাবে। তারপরেও এখনো এসে বলা হচ্ছে যে আসলে তাদের আসলে মনোবলটা ওই পরিমাণে চাঙ্গা হয়নি, কিন্তু স্বরাষ্ট্র উপদেষ্টার মধ্যে এক ধরনের সন্তুষ্টি আছে। তিনি বলছেন যে আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো হয়েছে। এই ভালো হয়েছে কথা বলার পরেও কিন্তু আপনি দেখে মুরাদনগরে হচ্ছে ধর্ষণের মতো ঘটনা ঘটেছে, ভোলাতে ধর্ষণের মতো ঘটনা ঘটছে, এবং তার সরকারের অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের একজন উপদেষ্টা গতকালকে সচিবালয়ের সংবাদ সম্মেলনে বলেছেন যে নারী ও শিশু নির্যাতন এখন মহামারী আকারে ছড়িয়ে পড়েছে। তাহলে আমরা তো এটি দেখার জন্য আসলে জানতে চাচ্ছি, আপনি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার কথা বলছেন, সেক্ষেত্রে হচ্ছে তিনি বলছেন যে পরিস্থিতি দিন দিন ভালো হচ্ছে। আসলে এই যে তিনি ভালো বিবেচনা করছেন, এর মানদণ্ড কি বিবেচনা হতে পারে? একেবারে আমি সেই প্রসঙ্গে ফিরতাম যে আসলে আমি যদি বলি আসলে ভালো তো একেবারে আপেক্ষিক একটি বিষয়। আপনার জন্য আসলে উনি এই পরিমাণের যে এখন যেটি ভালো হচ্ছে তার কাছে সেটি আসলে ভালো মনে হচ্ছে, যে আমি বলছি সাধারণ জনগণ হিসেবে এটি আমার কাছে ভালো মনে হয়নি। এখন ধরেন বই পুস্তকে লেখা আছে ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, ব্যাপারটা তো লেখা আছে। এখন এই যে আপেক্ষিক ব্যাপারটা হয়তো কারোর জন্য এই লাইনটি কাজ করছে, কারো ক্ষেত্রে এই লাইনটি কাজ করছে না। দুজনে শিক্ষিত মানুষ, কেউ এটা জানার পরও সিগারেট খাচ্ছে, আর কেউ হচ্ছে না জেনেও মানে জেনে শুনে বলছে আচ্ছা ঠিক আছে আমি খাবো না, এটাকে পজিটিভ একটি শিক্ষা রইল। এই যে আপেক্ষিক ব্যাপার, স্বরাষ্ট্রমন্ত্রীর কাছেও তার যে পরিস্থিতি ভালো হওয়ার ব্যাপারটা একই রকম, তার কাছে হয়তো ভালো মনে হতে পারে, কিন্তু আমার কাছে সেটি মনে হয়নি কখনো একই রকম পরিবর্তন। আবারও আসবো, আমরা একটু জ্যোতির কাছ থেকে জানি যে হচ্ছে আপনার সহকর্মী আনোয়ার বলছিল বারবারই আসলে যে পরিস্থিতি তেমন একটি ভালো হয়নি। তো এই যে ব্যর্থতা, আসলে আপনার কি মনে হয় যে এটি কি প্রশাসনের ব্যর্থতা নাকি হচ্ছে অন্তর্বর্তী সরকারের যারা দায়িত্বে রয়েছে তাদের ব্যর্থতা? যদি আমি একটু বলে দিই, আমি বলছি মানে পরিস্থিতি হচ্ছে একই রকম রয়ে গেছে। আমার যে স্বপ্ন ছিল যেটি হচ্ছে, যেহেতু আমি একই রকম পরিস্থিতি দেখার জন্য তো আর আন্দোলন হয়নি বা এই গণ অভ্যুত্থান হয়নি, নিশ্চয়ই পরিবর্তনের মাধ্যমে ইতিবাচক একটি ব্যাপার আসবে, সেটার জন্য তো আমার এই আন্দোলন। সেই স্বপ্নটি কতটুকু আসলে পূরণ হয়েছে সেই জায়গাটি আমার প্রশ্ন। জি রনি, ধন্যবাদ। আসলে আনোয়ার যেমনটি বলছিল যে আশা আকাঙ্ক্ষার বাস্তবায়ন, অর্থাৎ প্রিভিয়াস যে চিত্র ছিল তার থেকে একটু হলেও আমরা ব্যতিক্রম দেখতে চেয়েছি, ইতিবাচক দিকে ধাবিত হতে চেয়েছি, জন্যই এরকম একটি আন্দোলন হলো, এরকম আশাবাদ নিয়ে আমরা একটি জায়গায় এসেছি। দেখুন সেই শুরু থেকে এখনো পর্যন্ত উনি বলছিলেন, শুরুতেই বললেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা সদস্য ছিলেন তাদের মনোবল ফেরানোর জন্য কিন্তু অনেক পদক্ষেপ নেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন রকম সুযোগ সুবিধা, অনেক রকম প্রশাসনের অনেক জায়গায় রদবদল হয়েছে, নানা রকম ভাবে নানা পদক্ষেপ নেওয়ার পরেও এখনো পর্যন্ত কিন্তু আমরা মানে খুব একটা, আপনি রাস্তাঘাটেও নামলে আপনি দেখবেন না যে আপনার ট্রাফিক পুলিশও কোনো রকম আপনাকে অ্যাসিস্ট করছে, বা আপনি সেই সেবাটাও কিন্তু ঠিক মতো পাচ্ছেন। আপনি তাহলে কি দেখবেন? এই সামান্য একটা জায়গা থেকে চিন্তা করেন, আপনি বলতে পারবেন বাংলাদেশে যখন জুলাই আন্দোলন হলো ঠিক তার পরবর্তী সময়ে যে মানুষ শুধুমাত্র পাড়া মহল্লায় রাত ভোরে পাহারা দিয়েছে, বাসার নিচে ক্রিকেট খেলতো, বাসার নিচে পিকনিক করতো, মানে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবস্থা আসলে কি ছিল? এই পর্বটা আমরা যখন দেখা শেষ করেছি তার ঠিক 3-4 মাস পরে যে কি হলো, আপনার আবার সেই ছিনতাই শুরু হলো, আবার ডাকাতির পর্ব শেষ হলো, আবার গণধর্ষণের মতো চিত্র চলে আসলো। আজকে ঘরে ঘরে আপনি প্রতিদিন মানে গড়ে একটা করে রেপের ঘটনা আপনি শুনবেন। তো এই জিনিসগুলো তো আসলে ভালো কিছুর বার্তা দিচ্ছে না। এবারে আসুন যে অন্তর্বর্তী সরকারের আসলে দায়টা কি, তারা আসলে কি করতে পারতো, আর তারা আসলে সুশাসনের কতটুকু উপকার হতে পেরেছে। দেখুন আপনি যখন বারংবার এই জিনিসগুলো দেখেও আপনি না দেখার ভান করে থাকছেন, আপনি প্রতিদিনই আপনার মিডিয়াতে প্রচারিত হচ্ছে যে
আজকে অমুক এলাকায় একটা ধর্ষণ হয়েছে, তারপরেও যখন আপনি এরকম দায়িত্বশীল একটা জায়গায় থেকে আপনি বলতে পারেন যে আমরা এই ব্যাপারটা নিয়ে সন্তুষ্ট আছি বা আইন শৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নিয়ে আমরা খুবই সন্তুষ্ট বা একদম সন্তুষ্টি প্রকাশ করছি, সুতরাং আমরা ধরে নিব যে আপনার মানদণ্ড কিন্তু সেটাকে আপনি ধরে নিচ্ছেন বর্তমানের চিত্র। অতএব এই জায়গায় আসলে অন্তর্বর্তী সরকার সুশাসনের কতটা রূপকার হতে পারলো সেটা নিয়ে কিন্তু একটু বড় প্রশ্ন থেকে যায়। আনোয়ার, আপনার কাছে জানতে চাচ্ছি, যেটি হচ্ছে আপনি বারবারই কিন্তু একটি কথা বলছেন যে হচ্ছে পরিস্থিতি তেমন কোনো আপনি সমাধান দেখতে পাচ্ছেন না, তো বাস্তবিকতা আসলে এই সমাধানটা কে করবে? এখন একেবারে এটার যদি আমি ছোট করে উত্তর দিই, যেহেতু অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আছে, এখন অবশ্যই তাদেরই দায়িত্ব। কেন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে, কেনই বা অবনতি বলতে আমি বলছি যে আগে যেমন ছিল, আমি তো একটি প্রত্যাশা নিয়েই তো এই আন্দোলনটি করেছিলাম বা একটি ক্ষমতার পট পরিবর্তন হয়েছিল, সে একই জায়গায় রয়ে গেছে, তাহলে আমি এই জন্য তো এই আন্দোলনটা করা হয়নি। তা এইটি মূলত দায়িত্ব অন্তর্বর্তীকালীন সরকারের। তারা আসলে আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে ঠিক করবেন, যে স্বরাষ্ট্র উপদেষ্টা রয়েছেন বা তার সরকার রয়েছেন, তাদেরই তো প্রথম থেকে পদক্ষেপগুলো নেওয়া দরকার ছিল, উচিত ছিল। সেটা আজকে 10 মাস হয়ে গেল, এক বছর পার হয়ে গেল জুলাইয়ের পরে বা সরকার গ্রহণ করার পর প্রায় 10 থেকে 11 মাস পার করলো। তারা কেন একটি বাহিনীর মনোবল এখনো চাঙ্গা করতে পারেননি? এটা তো একটা বড় প্রশ্ন। এখন আমি একটু ইন্টারাপ্ট করি। আমার মনে হয় যে এটি শুধুমাত্র একটি অজুহাত। আপনি আইন শৃঙ্খলা বাহিনীর মানে তাদেরকে আবার মানসিকভাবে সবল করতে পারছেন না, তাদেরকে ওরকম অনুপ্রেরণা জাগাতে পারছেন না। আপনি বিকল্প পথ কি নিয়েছেন, বিকল্প ব্যবস্থা কি? সোজা কথায় জনগণের জানমালের নিরাপত্তা এনশিওর করার দায়িত্ব তো রাষ্ট্রের। সে রাষ্ট্র যখন আপনার হাতে, সুতরাং আপনি একটা পন্থায় পাচ্ছেন না, আপনি বিকল্প কি করেছেন? গত 10 মাসে তো ম্যাসিভ কোনো চেঞ্জ আমরা দেখিনি, বা কোনো বিকল্প যে এই পন্থায় আমরা এগোতে পারছি না, আমরা বিকল্প কিছু ভেবে দেখি, সেটিও তো আসলে দেখিনি। সুতরাং বারংবার এই প্রশ্নটা করাই আসলে আমাদের অমূলক, যে আসলে দায়টা কার। বরং আমরা আরো সমাধান নিয়ে কথা বলতে পারি যে কি হতে পারে। তো হচ্ছে আপনারা বারবার একই কথা বলছিলেন, তো হচ্ছে আমি আপনাকে একটু করে জানতে চাচ্ছি সেটি যে আমরা বিভিন্ন পদক্ষেপ যে নিচ্ছে অন্তর্বর্তী সরকার, সেক্ষেত্রে আমরা পটিয়ার ঘটনা বলতে পারি সর্বশেষ, তো এই যে পদক্ষেপগুলো আসলে কি তাদেরকে আরো নিষ্ক্রিয় করে দিচ্ছে কিনা যদি একটু বলতেন। রনি, যেমনটি বলছিলেন, আমরা বারবার বলছিলাম সমাধান কোন পথে, নিশ্চয় আমরা তো ভবিষ্যতে একটু সমৃদ্ধি চাইবো, এটাই তো স্বাভাবিক ঘটনা। হ্যাঁ, অন্তর্বর্তীকালীন সরকার কি করতে পারতো, ব্যাপারটা তো এটি। প্রথমত হচ্ছে ধর্ষণের যে ব্যাপারটি, প্রথমে আপনি খেয়াল করে দেখবেন আছিয়ার যে ধর্ষণের ঘটনাটি, সেখানে একটি দৃষ্টান্তমূলক শাস্তি স্থাপন করা যেত। প্রথমত সেই দৃষ্টান্তমূলক যে শাস্তি দেওয়ার যে বিধানটি, সেটি নিয়ে তর্ক বিতর্ক অনেক হয়েছে। কতদিনের মধ্যে হচ্ছে আসলে শুনানি হবে, কতদিনে কি হবে, এই যে ব্যাপারগুলো নিয়ে লম্বা সময় আমরা আলোচনা করেছি। রাষ্ট্রের পুরো ফোর্স বা সবাই মিলে আমরা সম্ভবত কনসেন্ট্রেশনটা একটি জায়গায় দিয়েছিলাম, তারপরও কিন্তু দৃষ্টান্তমূলক তো একটি ঘটনার পরে বিচার পেতে আমাদের আন্দোলন পর্যন্ত করতে হচ্ছে, জাতি হিসাবে এটা কি আমাদের ব্যর্থতা কি? আমি সেটাই বলছিলাম যে আসলে যখন আমাদের সামনে কোনো একটি ঘটনা দৃষ্টান্ত স্থাপন না হয়, তখন কিন্তু আমরা এই ধরনের ঘটনা আরেকবার পুনরাবৃত্তি করতে যাই। সেই সরকার সেই রকম দৃষ্টান্ত স্থাপন করতে পারেন। আরেকটি ব্যাপার আপনি খেয়াল করুন, প্রথম আইন শৃঙ্খলার মনোবল ফেরাতে কেন 10 মাস লেগে যাবে? আপনি একটি পোশাক পরিবর্তনের কথা বলছিলেন, সেই পোশাক পরিবর্তন সেটিও তো আপনি করতে পারেননি এখন পর্যন্ত, এসে ডিজাইন করলেন, তাহলে যে শুধুমাত্র অর্থের অপচয়, সময়ের অপচয়, আপনার ভুল জায়গায় কনসেন্ট্রেশন দিয়েছেন। তাহলে এই জায়গাগুলো কেন আপনি করতে পারতেন? এটি আসলে সরকারকে ফাইন্ড আউট করতে হবে কোন জায়গায় আসলে তাদের সীমাবদ্ধতা ছিল। দেখেন আপনি এখন যিনি নৌ পরিবহন উপদেষ্টা হিসেবে আছেন, তিনি আগে স্বরাষ্ট্র উপদেষ্টা হিসেবে ছিলেন, কিন্তু কোন ঘটনার প্রেক্ষাপটে তাকে আসলে সরানো হলো? তার থেকে যাকে এনে দেওয়া হলো, উনি কি তার আসলে বেশি কাজ করছে কিনা? আমি বলছি না যে কে ব্যর্থ কে মানে সফল, ব্যাপারটা এটি নয়। তাদের সরকারের আসলে জায়গাগুলোতে তদন্ত করা উচিত, কেন বারবার তারা হচ্ছে হোঁচট খাচ্ছেন বা ব্যর্থ হচ্ছেন, কোন জায়গাগুলো তারা আসলে সীমাবদ্ধতা রয়েছে। সেটি আমার কাছে মনে হয়নি সরকার এটা নিয়ে কোনোভাবে ওয়ার্ক করেছে বা কাজ করেছে, এটুকু আমার কাছে কোনোভাবে মনে হয়নি। এটি একটি আনোয়ার, আপনার কাছে আবার আসবো, আমরা জ্যোতির কাছে চলে যাচ্ছি। জ্যোতি, আমরা হচ্ছে এই যে 10 মাসে শুধু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আসলে ভাবিয়ে তুলছে, আসলে বিষয়টি এমন না। সেই ক্ষেত্রে আমরা একটি নির্বাচনীয় সংশয়ের ভিতরে আছি। তো হচ্ছে আসলে আপনার কি মনে হয় যে আমরা 10 মাস কেন লেগে গেল, যে এখন হচ্ছে সময়কালটা নির্ধারণ করতে পারিনি? আসলে আনোয়ার শুরুতে যে কথাটি বলছিল যে আমাদের ল্যাকিংস গুলো কোথায় আছে, সেই ব্যাপারগুলোকে আসলে ফাইন্ড আউট করা, তার উপর ভিত্তি করে আসলে কর্মপরিকল্পনা তৈরি করা বা একটা বিকল্প পথ তৈরি করা। দেখুন, এই 10 মাসের সবচেয়ে বড় ব্যর্থতার জায়গা হচ্ছে, আমি মনে করি, রাজনৈতিক দলগুলোকে একটি ছাতার নিচে নিয়ে আসতে না পারা। এখনো পর্যন্ত আমরা সেই কাদা ছোড়াছুড়ি রাজনীতি তো দেখতে পাচ্ছি। এখনো পর্যন্ত দেখি না যে কোনো রাজনৈতিক দল আসলে কোনো সরকারকে কোনো রকম ভাবে আসলে সহযোগিতা করছে। কেন আসলে এতটা সময় লেগে গেল? সত্যি কথা বলতে আমি আপনি হয়তো অ্যাজাম্পশন থেকে একটা কথা বলতে পারি, সত্যি কথা এই উত্তরটা আসলে এখন যারা দায়িত্বে আছেন তারাই দিতে পারবেন। তবে মনে করি যে এই পরিস্থিতি থাকলে এই 10 মাসের পুনরাবৃত্তি আগামী 10 মাসেও আবারই দেখবো, এই চিত্র কোনো ধরনের বদল দেখবো না। তো সেক্ষেত্রে দায়টা কি দুপক্ষেরই কিনা?
দুপক্ষের বলতে আপনি কি রাজনৈতিক রাজনৈতিক দলগুলোকে দল এবং সরকার হ্যাঁ বর্তমান। রাজনৈতিক দলগুলোকে দোষারোপ করছেন কিনা? হ্যাঁ, অবশ্যই রাজনৈতিক দলগুলোকে আরো বেশি সহনশীল হতে হবে, কিন্তু সরকারকে আরো অনেক বেশি নতুন নতুন পদক্ষেপ নিতে হবে। দেখুন, পুরনো যেই রাজনীতির চর্চা আমাদের দেশে ছিল, এখন তো সময় বদলেছে। যদি এখন সেই তো- দায় তো রাজনৈতিক দলগুলো কোনোভাবে এড়াতে পারেনি, কারণ তারাই তো আমাদেরকে স্বপ্ন দেখিয়েছে। এখন একেবারে। মানে যেই আমরা বলছিলাম ছাত্র জনতার আন্দোলন, তারাই তো এসে একটি দল গঠন করেছে। একদম। গঠন করার পর তো তারাই তো স্বপ্ন দেখিয়েছিল হ্যাঁ। আমাদেরকে, আমি তোমাদেরকে মানে ধরুন হচ্ছে দোতলা থেকে নিয়ে গিয়ে আমি তোমাদেরকে পাঁচতলা নিয়ে যাবো, বা আমি তোমাদেরকে ফ্যান চলছে এখন কিছুদিন পর তোমাদেরকে এসিতে নিয়ে যাবো। এই যে উন্নয়নের ব্যাপারটি তারাই স্বপ্ন দেখিয়েছে। জি, তার থেকে- তাদের দায়ভার এড়ানোর একবারেই সুযোগ হ্যাঁ। নেই। সরকারের যেমন দায় আছে, তাদের দায় আরো বেশি আছে। এখন তার থেকেও দুঃখজনক ব্যাপার হচ্ছে যে আপনি যেমনটি বলছিলেন যে নতুন রাজনৈতিক দল এনসিপির কথা আপনি বলেছেন, আমি যেমনটি বললাম যে কাদা ছোড়াছুড়ি রাজনীতি। আপনি লক্ষ্য করবেন যে একটা দল আত্মপ্রকাশ করেছে হয়তো 6 মাসের বেশি সময় হয়নি, তো এই 6 মাসের মধ্যে আপনি আসলে সেই ট্রেন্ডে গা ভাসিয়ে দিয়েছেন। পুরনোরা যা করছিল আপনারা সেই একই রকম কাজ করছেন, মানে কোনো দল কোনো দলকে সহ্য করতে পারছে না, কেউ কারোর মতামতকে সম্মান দিচ্ছে না, আপনি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বাকযুদ্ধ জড়িয়ে যাচ্ছেন। সুতরাং হতাশার জায়গা না অনেক। তাহলে কি নতুন- আপনি বলতে চাচ্ছেন যে এনসিপি যে আকাঙ্ক্ষা নিয়ে আসলে দল গঠন করেছিল সেটা থেকে তারা দিন দিন সরে যাচ্ছে এরকম? না, হয়তো তাদের কিছু ত্রুটি বিচ্যুতি হচ্ছে। আসলে তাদের লক্ষ্য উদ্দেশ্য, অনেক বিশ্লেষকদের সাথে আমরা কথা বলেছি, অনেক বড় বড় রাজনীতিকদের সাথে আমরা কথা বলেছি, সবাই বলেছেন যে তাদের জায়গাগুলো আসলে স্পষ্ট না। তারা বিভিন্ন ধরনের আসলে পলিটিক্যাল টার্মের কথা বলেছেন, যে টার্মগুলো কিন্তু আসলে মানে পরিচিত না। দেখুন, তারা যখন আসলো তারা সবসময় বলছিল যে ছাত্রদের একটি দল, তারা কখনো হয়তো প্রেশার টিমের মতো থাকবে, প্রেশার গ্রুপের মতো থাকবে। তো প্রেশার গ্রুপের কাজ তো আসলে এটি না। আপনি রাজনৈতিক ট্যাগ লাগাচ্ছেন, আবার বলছেন প্রেশার গ্রুপ, মানে আপনার কাজ কি বা সেই ব্যাপার সম্পর্কে আমার মনে হয় না যে এই দলটি আসলে স্পষ্ট। নিজেরা কি করবে বা তাদের ভবিষ্যৎ সম্পর্কেও মানে আগামী 2 দিনের কর্ম পরিকল্পনা আছেও বলে আমার কাছে খুব একটা মনে জি, হচ্ছে আমরা না। আবার আসবো আনোয়ার। আমরা যেটি বলছিলাম যে মেয়াদকাল নিয়ে আসলে একটি কথা বলছিলাম, তো এর পরবর্তী নতুন করে আলোচনায় আরেকটি বিষয় চলে আসে, সেটি হচ্ছে পিআর পদ্ধতি। তো সেখানে আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো আসলে দুটি ভাগ হয়ে তারা পাল্টাপাল্টি অবস্থানে আছেন। আসলে এই বিষয়ে যদি একটু বলতেন যে এখানেও কেন একমত হতে পারছে না দলগুলো? দেখেন, সবচেয়ে বড় কথা আমি পাওয়ার প্র্যাকটিসের ব্যাপারটা তো সবসময় আছে। দুটি মানে সবগুলো দলে পাওয়ার প্র্যাকটিস করার জন্য অনেক বেশি চেষ্টা করেন। প্রথমত হচ্ছে আমি যখন নিশ্চিত হব যে আমি ক্ষমতা পুরোপুরি ভোগ করতে পারবো, তখন আমি নিশ্চয়ই সেই পথে হাঁটবো। আমি যখন নিশ্চিত হব যে আমার ক্ষমতার পথে এক ধরনের ব্যারিয়ার তৈরি হবে, তখন আমি চাইবো না যে সেটি আসলে বাস্তবায়ন হোক। বিষয়টা ব্যাপারটা এরকমই দাঁড়িয়েছে যে হচ্ছে আপনি পিআর পদ্ধতিতে গেলে প্রধান যে বিরোধী দল তাদের কিছুটা সমস্যা তৈরি হবে। সেই জন্য হচ্ছে তারা কোনোভাবেই চাচ্ছে না ক্ষমতা খর্ব হবে, এটা তো আমরা বলতে পারি। একদম ব্যাপারটা এরকমই। যখন আবার পিআর পদ্ধতিতে গেলে প্রধানমন্ত্রী যে একক ক্ষমতা সংবিধান সংশোধন করার মতো যে ব্যাপারটি, সেটি আসলে অনেক সময় তারা পারবে না। এই জন্য হচ্ছে প্রধান বিরোধী দল বারবার এই ব্যাপারটিতে আপত্তি জানাচ্ছে। আবার অপরপক্ষে এনসিপি বলছে যে আসলে আমরাও তো চাই যে প্রধানমন্ত্রী যে এককভাবে একচ্ছত্র ক্ষমতা যে অধিকারী, সেটি আসলে ব্যালেন্স হোক একটু। তাহলে তো আসলে আগের মতোই হলো, স্বৈরাচার আসলে আবার মাথা ছাড়া দিয়ে ওঠে। সেই জায়গাটি থামানোর জন্যই মূলত অন্যান্য দলগুলো এই জায়গাটা বিরোধিতা করছে। একটি ব্যাপার কি, তারা আসলে দুটি, এবার আগামী নির্বাচন আমরা সবসময় এক কক্ষে দেখে আসছিলাম, এবার হচ্ছে 2 কক্ষ বিশিষ্ট হবে। নিম্ন কক্ষে কিন্তু আসলে আর পিআর চায় না, অর্থাৎ সংখ্যানুপাতিক যে পদ্ধতি সেটি চায় না। উচ্চ কক্ষেই হচ্ছে আসলে এই যে সংখ্যানুপাতিক পদ্ধতি, সবগুলো দলই সেটি চায়। কিন্তু এখানে বিরোধিতার মূলত করছে বিএনপি এবং তার সমমনা কয়েকটি দল। কারণ যেহেতু অন্যতম এখন রাজনৈতিক দল বিএনপি, এবং তারা মনে করে ক্ষমতায় তারাই যাবে। আবার এনসিপি মনে করে বা হচ্ছে অন্যান্য দলগুলো মনে করে বিএনপি যদি ক্ষমতায় যায়, প্রধানমন্ত্রী একই রকম যে প্রধানমন্ত্রী হবে তার হাতে যদি সমস্ত ক্ষমতাই থাকে, তাহলে হচ্ছে একই রকম হলো। আগে যা ছিলাম, স্বৈরাচার আগেও ছিল, এখনো হবে, শুধুমাত্র হয়তো বই যে আমরা বলি না গ্লাস একই, হয়তো পানিটা পাল্টে গেছে, ব্যাপারটা এটাই হবে। এই জন্য আসলে এনসিপি বা অন্যান্য দলগুলো বিরোধিতা করছে যে না, আসলে আমরা একটু গণতান্ত্রিক পথে হাঁটতে চাই। আর আপনার কাছে জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই যে পিআর পদ্ধতি নিয়ে। দেখুন যে এনসিপির পক্ষ থেকে একটি বলা হয়েছে বা জামায়াত ইসলামের পক্ষ থেকে বলা হয়েছে যে আসলে এই পদ্ধতি যদি চালু হয় সেক্ষেত্রে হচ্ছে স্বৈরাচার আবার পুনরায় আসতে পারবে না। কিন্তু হচ্ছে বিএনপির তরফ থেকে কিন্তু বিভিন্ন কথা বলা হচ্ছে। তারা বলছেন যে আপনি কাকে ভোটটি দিবেন সেটি আপনি জানতে পারছেন না, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে আপনার এখানে বিভিন্ন লোক, ধরেন অসাধু অনেক লোক সংসদে চলে যেতে পারবে। এবং 3 নম্বর যে কথাটি তারা বলছেন সেটি হচ্ছে আসলে দেখুন যে একজন লোক, একজন ব্যক্তি, তিনি কোনো দল যদি না করেন তিনি তাহলে ভোটে দাঁড়াতে পারছেন না। আসলে এই বিষয়টি তো অস্বীকার করার কোনো উপায় নাই। তো সেক্ষেত্রে আপনি কিভাবে ডিফেন্ড করবেন? দেখুন, আপনি যে 3টি পয়েন্ট বললেন, তো মানে এখানে মুখ্য পয়েন্ট আমি সবচেয়ে বেশি মনে করি যে কোনো দলকে আসলে কোনো দল বা কোনো ব্যক্তিকে স্বৈরাচার হওয়ার সুযোগটি না দেওয়া, যেটিকে আসলে সামনে ফোকাস রেখে করা হচ্ছিল। দেখুন, ব্যাপারটিকে আসলে কিভাবে ব্যাখ্যা করব, মানে স্বৈরাচার শব্দটা দ্বারা এক ধরনের একটা ভয় তৈরি করে দেওয়া হয়েছে, এবং যে কোনো কিছুর মূলে স্বৈরাচার জুড়ে দিলেই মনে হয় যে ওটাই মুখ্য বিষয়। এর পেছনে যে ব্যাপারগুলো থাকে সেগুলো আমরা পিছিয়ে পড়ছি। আমি আপনাকে বলি, আপনি যেমনটি বলছিলেন যে হ্যাঁ, পিআর পদ্ধতির কিছু সুবিধা আছে, অসুবিধা আছে। আমরা যে দলীয়
যখন আওয়ামী লীগের এত বড় একটি পতন হলো, অনেকেই বলছিল যে আওয়ামী লীগের পুরো সবগুলো মানুষ তো তৃণমূল থেকে শুরু করে একদম ওপর মহলের নেতাকর্মী পর্যন্ত সবাই তো আসলে কারাপ্টেড না, সবাই তো আসলে মানে গুম খুনের সাথে জড়িত না, সবাই তো জুলাই আন্দোলনের বিপক্ষে ছিল না। আওয়ামী লীগ সমমনা অনেক মানুষই কিন্তু জুলাই আন্দোলনের পক্ষে ছিল। আবার অনেকে বলছিল যে আওয়ামী লীগের অমুক অমুক মানুষটি আসলে ক্লিন ইমেজের, তারা ভালো কাজ করেছে। তো এই যে দলের মধ্যে থেকে আওয়ামী লীগ নিয়ে অনেক সমালোচনা হতো যে আওয়ামী লীগের মধ্যে আসলে গণতন্ত্রের চর্চাটি ছিল না, দীর্ঘদিন ক্ষমতায় থাকার কারণে তাদের মধ্যে একচেটিয়া একটি আধিপত্য বিস্তারের যে ব্যাপারটি ছিল সেটাই আসলে দলের মধ্যে অনেক বেশি দুর্নীতি হতো। এবারে আপনি দেখুন, আপনি যখন পিআর পদ্ধতিতে আসবেন, আপনার দলের কোন মানুষগুলো আসলে সংসদে যাচ্ছে, কারা আসলে দেশটি আপনার প্রতিনিধিত্ব করবে, আপনি সেই ব্যাপারগুলো সম্পর্কে শুরুতে অবগত থাকছেন না। একটি স্থানীয় পর্যায়ে মানুষ আসলে কি দেখে ভোট দিবে সেটার আসলে কোনো প্যারামিটার থাকছে না, কোনো ব্যক্তি নয়, কোনো প্রতিনিধি নয়, দিচ্ছেন কাকে, আপনি একটি মার্কাকে, অর্থাৎ যেই দলের যে মার্কাটি থাকছে। এবার আমি যদি প্রশ্নটি করি যে আসলে এই যে দলের মধ্যে অভ্যন্তরীণ গণতন্ত্রের চর্চা, সেটি আপনি আসলে কিভাবে এনশিওর করবেন, আপনার দলের সাংগঠনিক কাঠামো আপনি কিভাবে প্রকাশ করবেন, আপনি যে আওয়ামী লীগ হচ্ছেন না বা আওয়ামী লীগের থেকে ব্যতিক্রম কিছু হচ্ছেন, সেই উদাহরণ আপনি কিসের ভিত্তিতে আমাকে দিবেন? আপনি কোনো কারাপ্টেড মানুষকে আসলে সংসদে পাঠাচ্ছেন নাকি কোনো ক্লিন ইমেজের মানুষকে পাঠাচ্ছেন, এটা আমি কিভাবে বুঝবো? আপনি যে আরেকটি আওয়ামী লীগের মতো হয়ে উঠছেন না, সেটি আপনি কি দিয়ে প্রকাশ করবেন? এবারে দেখুন, আপনি একটি দল প্রকাশ করেছেন, সেই দলটি আসলে শুরু থেকেই প্রত্যেকটা রাজনীতিক থেকে শুরু করে প্রত্যেকটা বিশ্লেষক বলছে যে অন্তর্বর্তীকালীন সরকারের মদদপুষ্ট একটি দল, এবং সেই দলের আত্মপ্রকাশের 6 মাসের মাথায় তাদের কারাপশনের খবর মিডিয়াতে আসলো, সবার সামনে আসলো। আপনি নিশ্চয়ই অবগত আছেন তানভীরের যে কাহিনীটি ছিল, এনসিটিভির যেই ব্যাখ্যাটি ছিল সেটি নিয়ে। আমি আরেকটু যোগ করতে চাই, আমাদের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা যিনি রয়েছেন, তিনিও কিন্তু বলছেন যে তিনি এই যে ছাত্রদের ম্যান্ডেট নিয়ে আসলে ক্ষমতায় এসেছেন। জি, একেবারে। তো সুতরাং আপনি শুরু থেকে দেখুন, তার আসলে যে বক্তব্য, সেই বক্তব্য থেকে এখনো পর্যন্ত সেই জায়গাটিকে আসলে বিতর্কিত করে ফেলেছে, বা তিনি আসলে কার ম্যান্ডেটে এসেছেন, সুতরাং ধরেই তো নেওয়া যাচ্ছে দেশ আসলে কারা চালাচ্ছে। সুতরাং এই জায়গা থেকে এই যে বিশ্লেষকদের যে আসলে অভিযোগটি বা রাজনীতিকদের অভিযোগটি, সেই অভিযোগটিকে তো ফেলেও দেওয়া যাচ্ছে না। তার মানে আপনি কোনোভাবেই এই দায়গুলোকে কোনো দিক দিয়েই এড়াতে পারছেন না। সুতরাং আপনার 6 মাসের মাথায় আপনার যদি আসলে করাপশনের পরিমাণ এই পরিমাণ হয়, মানুষের যদি এই পরিমাণ অনাস্থার জায়গা তৈরি হয়, আপনি যদি পদে পদে ভুল করেন, আপনি সবসময় দেখাচ্ছেন আপনার রাষ্ট্রীয় স্বার্থকে আপনি বেশি প্রাধান্য দিচ্ছেন। আপনি বলছেন পিআর পদ্ধতিতে গেলে আপনার সংসদে সকল দলের প্রতিনিধিত্ব নিশ্চিত হয়, রাষ্ট্রীয় স্বার্থকে আপনি প্রতিনিধিত্ব বেশি প্রায়োরিটি দিতে পারছেন, সেই জায়গাগুলোতে ঐক্যমত্য তৈরি হচ্ছে। আপনার নিজের দলের মধ্যেই তো গণতন্ত্র নাই, তাহলে আপনি কিভাবে করবেন এই ব্যাপারটিকে? এটি নিয়ে কিন্তু আসলে অনেক বড় একটি প্রশ্ন থেকে যায়। আপনি আনোয়ার, আপনার কাছে যেটি জানতে চাচ্ছি সেটি হচ্ছে এই রাজনৈতিক পট পরিবর্তনের পরে আমরা দেখেছি যে আওয়ামী লীগের বিভিন্ন কার্যালয় ভাঙচুর হয়েছে এবং এটি কিন্তু এখন থেমে আছে বা থেমে গেছে। এরপর হচ্ছে যে বিষয়টা আপনি খেয়াল করবেন, দেখবেন যে বিএনপির যে কার্যালয়, সেখানে কিন্তু আমরা কোনো ধরনের কোনো অনৈতিক কর্মকাণ্ড দেখিনি এখন পর্যন্ত। কিন্তু এনসিপিকে লক্ষ্য করে বা তাদের কার্যালয় লক্ষ্য করে তাদের সামনে আমরা দেখেছি অনেকবারই আসলে ককটেল বিস্ফোরণ হয়েছে। এই বিষয়টি যদি বলতেন, বা কয়েক দফায় আমরা দেখেছি সর্বশেষ। আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে এটি বললে তো বলতেই হয় যে এই ব্যাপারটি বা আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ রাখার দায়িত্ব ছিল অন্তর্বর্তীকালীন সরকারের। যে এনসিপি কার্যালয়ের আশেপাশে হামলা হবে না বিএনপির কার্যালয়ের সামনে হামলা হবে, সেটি আসলে নিশ্চিত করতে হবে সরকারকে। সরকার, আমি তাহলে একইভাবে এই দায়টি তাদেরকেই দিব, সরকার আসলে কতটুকু সফল হয়েছে, এটি একটি বড় ব্যাপার। দ্বিতীয় ব্যাপার হচ্ছে এই প্রশ্নটি আসলে তো জাগে, যেটা মুনিয়া জ্যোতি বলছিলেন 6 মাসের মাথায় আপনাদের এক ধরনের যে অর্থনয়ছয়ের ব্যাপারটি সামনে এসেছে। সুতরাং জনগণ কি আসলে তাহলে একটু একটু করে মুখ ফিরিয়ে নিচ্ছে তাদের কাছ থেকে? এটি একটি বড় প্রশ্ন। এনসিপির কার্যালয়ে তো জনগণের পাহারা দেওয়ার কথা ছিল, এটাই তো স্বাভাবিক। তো সেটি যেহেতু আসলে হয়নি, এখানে হামলা হয়েছে, যারাই করুক, আজকে এনসিপির এক ধরনের প্রতিপক্ষ দাঁড়াচ্ছে বিএনপি। বিএনপি মনে করছে, এনসিপি মনে করছে আসলে বিএনপি তাদের অনেক জায়গায় বাধা দিচ্ছে, আবার বিএনপি মনে করছে হয়তো এনসিপি একটু একটু করে ক্ষমতার অপব্যবহার করছে কিংবা হচ্ছে প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ হয়ে দাঁড়াচ্ছে। এখন বিএনপিও যদি সে হামলাটি করে, তাহলে সেটিও তো সরকারকে নিষিদ্ধ করতে হবে যে আসলে হামলাটি যেন না হয়ে ওঠে। একেবারে যেটি ধরেন এই 10 মাসের, যেটি আমি আবারও বলছি, হয়তো একই জায়গায় রয়ে গেছে, আমি আগে যা ছিলাম এখনো তাই আছে, কিন্তু আমি এই তাই থাকার জন্য পরিবর্তনটি চাইনি। পরিবর্তনটি চেয়েছি, আমাদের অনেকগুলো মানুষ প্রাণ দিয়েছিল, যে আরেকটু ভালো থাকবে। আপনার নিশ্চয়ই মনে আছে যে এনসিপির কথাগুলো বলছেন, এই এনসিপির সদস্যরা যখন আসলে বাইরে গিয়েছে, সরকারিভাবে তাদেরকে প্রোটোকলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে, নিশ্চয়ই সে ব্যাপারটি মনে আছে। আর আজকে সেই এনসিপির কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হচ্ছে এক নয় একাধিকবার, সেই জায়গাটি সম্পর্কে সরকারের আসলে এখনো পর্যন্ত কোনো উদ্বেগ নেই, রাজনৈতিক দলগুলোর নিরাপত্তা নিশ্চিত করতে পারছেন না। এখন দেখেন, আপনি সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি সম্ভবত গেল মানে এই চলতি সপ্তাহের ঘটনা, যেটি হচ্ছে পটিয়াতে একটি ঘটনা ঘটে গেছে, যে তারা হচ্ছে একজন মানুষ, আপনি একটু বলছিলেন যে আওয়ামী লীগ করেও অনেক সময় অনেকে তারা চেয়েছিলেন যে আসলে জুলাই আন্দোলনের পক্ষে ছিলেন। হ্যাঁ, তো সেই মানুষটার বিরুদ্ধে মামলা হয়নি, তাহলে পুলিশ স্বাভাবিকভাবে তাদেরকে গ্রেফতার করবে না, এটা খুবই আটক করবে না, কারণ আপনার বিরুদ্ধে মামলা নেই, আপনার বিরুদ্ধে কেন আটক করবে? তো সেই জায়গায়
এই যে এনসিপির যারা রাজনীতি সব থেকে বড় ব্যাপার যে সেই ব্যাপারটি হচ্ছে কাদের ব্যানারে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে। আপনারা নতুনত্বের স্বপ্ন দেখিয়েছেন, তাহলে মানে তাদের কথা মতো আসলে আসতে গেলে ছাত্রলীগ মানে আপনি আটক করে তাদেরকে জেলে দিবেন, এবং পুলিশ যদি তাদেরকে আটক না করে সেটার জন্য আপনি কি করবেন, সেই ওসিকে অপসারণ করাবেন। তাহলে এটা কি আপনি অপসংস্কৃতি জন্ম দিলেন না? এটা কি আপনাদের তাহলে আমরা কি আবার সেই স্বৈরাচারে ফিরে যাচ্ছি কিনা? হ্যাঁ, তার থেকেও বড় কথা যে যদি ব্যাপারটা এরকমই হয়, তাহলে বাংলাদেশের যত কোটি জনগণ আওয়ামী লীগ আছে যাদের মৌন সমর্থনও ছিল, তাদেরকে আপনি নিশ্চিহ্ন করে দিবেন? তাদের ক্ষেত্রে আসলে কি হবে? বড় প্রশ্ন। রনি, আপনি যেটি বলছেন যে আমরা কি আসলে আগের অবস্থায় ফেরত যাচ্ছি কিনা, আমি এই ব্যাপারটা নিয়ে এনসিপি নেতাদের সাথে প্রশ্ন করেছিলাম, জিজ্ঞেস করেছিলাম যে আসলে আমরা তো একটি পরিবর্তনের আশা নিয়েই তো, একটি বয়ান নিয়েই তো হচ্ছে সামনের দিকে এগিয়েছিলাম, তারা আসলে সন্তুষ্ট কিনা। তাদের এক বাক্যে বলেছে আসলে না, তারা ফেসিস্ট যে কাঠামো সেটি আসলে ভাঙতে পারেনি। তারা যে মৌলিক সংস্কারের কথা বলেছেন সেই সংস্কারটি আসলে এখন পর্যন্ত হয়নি। সুতরাং তারা যেখানে সন্তুষ্ট না, তারাই তো আসলে আন্দোলনের একদম প্রথম সারির বা নেতৃত্ব দানকারী গোষ্ঠী, তারা সন্তুষ্ট না, সে জায়গাতে আমরা সন্তুষ্ট হওয়ার কোনো সুযোগ নেই। এখন তাহলে মানে বলাই যায় যে একই রকম যদি সংস্কার না হয়, একই রকম যে প্রধানমন্ত্রীর একচ্ছত্র ক্ষমতা থেকে যায়, আধিপত্য থেকে যায়, তাহলে তো একই রকম হলো যে পুরনো বোতলে হয়তো বা নতুন যে পানি সেটি হয়তো বা যাবে, এর চেয়ে তো আর আসলে ব্যতিক্রম কোনো কিছু। আর একটু জানতে চাচ্ছি, আমরা হচ্ছে আওয়ামী লীগ সরকারকে স্বৈরাচার সরকার হিসাবে এখন সবাই বলছে, বা হচ্ছে তারা স্বৈরাচারের মতো কাজ করছে দেখেই বলছে। তো সেক্ষেত্রে আমরা ওই সরকারের সময় কিন্তু দেখেছি যে একজন এমপি বা সংসদ সদস্য বলেন যে তাকে নিয়ে অস্ত্র কেলেঙ্কারি হয়েছিল এবং তাকে কিন্তু দল থেকে বহিষ্কার করা হয়েছে। কিন্তু আমরা কিছুদিন পিছনে যদি যাই, তাহলে আমরা অন্তর্বর্তী সরকার একজন উপদেষ্টা, তাকে উনি কিন্তু একটি কেলেঙ্কারি হয়েছে, অস্ত্র কেলেঙ্কারি, কিন্তু সে কোনো ব্যবস্থা দেখিনি। এবং সেই সাথে আরেকটু অ্যাড করতে চাই যে ওই এনসিপি থেকে একজন তুষার ইমরান, তাদের সংগঠনের একজন উপরস্থ নেতাই বলা যায়, তো তার বিরুদ্ধেও কিন্তু তার দলের একজন নেত্রী একটি অভিযোগ করেছে, সেই অভিযোগের কিন্তু আমরা কোনো ফলাফল দেখতে পাইনি। তো এই বিষয়টি কিভাবে খণ্ডাবেন? মানে এটাই তো আমরা চেয়েছিলাম যে আসলে কোনো একটি ঘটনা ভুল ভ্রান্তি হবে, কোনো একটি ঘটনা ঘটবে, এটা খুবই স্বাভাবিক আমার কাছে মনে হয়, এবং সেটির আসলে সপক্ষে যে দলটি আসলে স্বপ্ন দেখিয়েছে সে দলটি কখনো সপক্ষে যুক্তি দিবে না, মেনে নিয়ে আসলে যে অ্যাকশন নেওয়া যায়, যে আইনানুগ ব্যবস্থা নেয় সেটি নিবে, এটি তো আমরা চেয়েছিলাম। ব্যাপারটা তো এটি তো, মানে এনসিপির মতো দল আসলে যখন এই যে আপনি তুষার ইমরানের কথা বলছেন যে এক ধরনের হেনস্থা করার, যে তার সহকর্মীকে হেনস্থা করার যে কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, সেটি আসলে এনসিপি কোনো ব্যাখ্যা বিশ্লেষণ দেয়নি। কিন্তু আমরা এনসিপির কাছ থেকে আশা করেছিলাম যে এক ধরনের ব্যাখ্যা বিশ্লেষণ দিবে কিংবা কোনো পদক্ষেপ নিবে, সেটি তো যদি সত্য হলে সেটির জন্য আমি একটু ইন্টারেক্ট করি। আমি যতদূর জানি যে এনসিপির, আমি যেহেতু এনসিপিটা লক্ষ্য করি বেশ কিছুদিন ধরে, যার নাম মেনশন করে আসলে বলেছেন এনসিপির পক্ষ থেকে তাকে কারণ দর্শনের নোটিশ দেওয়া হয়েছে, যদিও পরবর্তীতে কি হয়েছে ব্যাপারটি বাইরে আসেনি, কিন্তু এটি অনেক সমালোচনার পরে গিয়ে হয়েছে। ফেসবুকে অনেকে পক্ষে বিপক্ষে লিখেছে, গণমাধ্যমে যখন এই পরিমাণ সমালোচনা হচ্ছিল তাদের বিরুদ্ধে, কিন্তু তাদের একটি শক্ত অবস্থান দরকার ছিল। এটি একটি ব্যাপার, অনেকগুলো ঘটনা, শুধু এটি তো নয়, যেটি হচ্ছে ধরেন আপনি সার্জিসের গাড়ি বহর নিয়ে হচ্ছে আপনার তার নিজের এলাকায় যাওয়া, এই পটিয়া থেকে হচ্ছে আপনাদের অপসারণ করা, কিংবা নানা ধরনের চাঁদাবাজির যে ব্যাপারগুলো তাদের সামনে অহরহ ঘটেছে, এবং স্বাস্থ্য উপদেষ্টা যে আসলে এপিএস বা পিএস যে দুর্নীতির ব্যাপারটি, অনেকগুলো ঘটনা এসেছে, এবং একই সাথে হচ্ছে আপনার তথ্য উপদেষ্টারিত যে পিএস সম্ভবত ওনার বিরুদ্ধে একটা বড় কেলেঙ্কারির অভিযোগ উঠেছে, সেটির আসলে কোনো প্রকার অ্যাকশন হয়তো শোকজ করা পর্যন্ত, কারণ দর্শানোর নোটিশ, এটা আমার কাছে মনে হয় যে শুধুমাত্র এক ধরনের আই ওয়াশ করেছে, যে আমি তাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছি, তারপর আমি তাকে আবার দলে টেনে নিয়েছি। এটি আসলে এনসিপির কাছ থেকে আমরা আশা করি না। আর আরেকটি প্রশ্ন আপনি করেছিলেন, যেটি হচ্ছে স্থানীয় সরকার উপদেষ্টা যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার, আসলে যে উনি এটি নিয়ে আসলে স্বরাষ্ট্র উপদেষ্টাকেও আমরা প্রশ্ন করেছিলাম যে এই ব্যাপারটিকে আসলে কিভাবে দেখেন আপনারা। কিন্তু এর আগে সরকারের উদাহরণ ছিল, বেসিক্যালি নিয়ম কি, যখন এই অস্ত্রটি ওখানে পাওয়া যায়, ভুলবশত কেন পাওয়া যাবে, সেটি পাওয়া যাবে তখন আসলে আইনানুগ ব্যবস্থা না, তিনি স্যারেন্ডার করতে পারতেন বা আইনানুগ একটি ব্যবস্থা নিতে পারতেন, সেটি আসলে হয়নি। যদি উনি বারবার ব্যাখ্যা দিচ্ছেন যে উনি ভুলবশত সেটি করে ফেলেছেন, এবং আরেকটি ব্যাখ্যা খুবই আমার কাছে হাস্যকর লেগেছে, উনি বলছেন যে আসলে গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছেন তারা এর চেয়ে মিসাইল রাখলেও আসলে নিরাপদ বোধ করে না। তাহলে প্রশ্ন জাগে, আপনার সরকারে থেকেও যদি এই দেশকে নিরাপদ, আপনার জায়গায় থেকে মন্ত্রীর পদমর্যাদায় থেকে যদি আপনি অনিরাপদ বোধ করেন, তাহলে জনগণের জন্য কি রেখে গেছেন, আমার জন্য কি রেখে গেছেন, কেমন শাসন ব্যবস্থা আপনি রেখে গেছেন? এই প্রশ্নটি আসলে আমার যেমন মনের মধ্যে জাগ্রত, সম্ভবত সবগুলো মানুষের জাগ্রত হয়, তাহলে আমরা আগেই ভালো ছিলাম। এই যে প্রসঙ্গটি সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষজন আবার বলতে শুরু করবে, যখন যে দেশে একজন মন্ত্রী নিরাপদ নয়, সে দেশে নিশ্চয় আমি সাধারণ মানুষ অত বেশি নিরাপদ নয়। আনোয়ার জ্যোতি, আমাদের সময় একেবারেই শেষ। তো হচ্ছে আমিও আপনাদের মতো চাই যে বাংলাদেশ সকল বাধা বিপত্তি অতিক্রম করে বিশ্ব দরবারে উদ্ভাসিত হোক নিজ মহিমায়। দর্শক, সংবাদ বিশ্লেষণ এখানেই শেষ, দেখা হবে অন্য কোনো আয়োজনে। সকলে ভালো থাকুন।